লেখিকা অনিন্দিতা দাশের নীলা। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্রায়ের স্ট্রাপটা ঠিক করে নিল নীলা। এবার ওকে ফিরতে হবে। সেই কোন ছোটবেলায় ওর বাবা বলতেন, নীলা সবার হাতে সাজে না, সঠিক লোকের হাতে পড়লে ফকিরকে রাজা, আর ভুল লোকের হাতে পড়লে রাজাকে ফকির করে দিতে পারে। নীলার নাকি এমনই অলৌকিক ক্ষমতা। কে জানে আমার এই ছোট্ট নীলাটা আমাদের রাজা করবে কিনা। বলে আদর করে ফ্রক পরা বাচ্চা নীলার গাল টিপে দিতেন। ছোট্ট নীলা তখন কিছু না বুঝেই মাথা নেড়ে দৌড়তো আর বলতো, নীলার বাবা রাজা হবে আর নীলা রাজকুমারী হবে। মধ্যবিত্ত বাবা আজীবন মধ্যবিত্তই থাকলো, তার আর কোনোদিনই রাজা হওয়া হলো না। নীলা কিন্তু মনে প্রাণে রাজকুমারী হতে চাইতো। নীলা জন্মেছিল অসামান্য রূপের ডালি নিয়ে, আর ছোট থেকেই ওর সঙ্গী ছিল উচ্চাশা। ছোট্ট মেয়েটা আয়নায় নিজের দিকে তাকিয়ে কাটিয়ে দিত ঘন্টার পর ঘন্টা। কিশোরী নীলার শরীরে যৌবনের জোয়ার আসা শুরু হলো। সে সময়ও ভাবত, এই অনিন্দ সুন্দর রূপের জোরেই জগৎকেও হাতের মুঠোয় নিয়ে খেলবে। কিন্তু শুধু রূপের জোরেই যদি জগৎ চলত, তাহলে নীলা নিশ্চিত রানী হতো। মানে আজকের দিনে তো আর কেউ রাজা রানী হয় না, ওই কোনো কোটিপতি টতিপতির বউটাও হতো আর কি। সিনেমা দেখতে বড় ভালোবাসত নীলা। পর্দায় কেমন গরিবের মেয়ের স্বামীরা কোটিপতি হয়, বিয়ের পর তারা সারাদিন দামি গাড়ি করে পার্লারে যায়, নয় শপিং করে বেড়ায়। বিদেশে ঘুরতেও যায়। কিন্তু কোয়েট কলেজে পাশ কোর্সে ভর্তি হয়ে নীলা দেখল বাস্তব আর সিনেমার মধ্যে তফাৎটা বেশ অনেকখানি। নায়কোচিত সিক্স প্যাক অ্যাপসওয়ালা ছেলেরা ওরকম যখন তখন প্রেমে পড়ে না, বরং সম্পর্কে যাওয়ার আগে মেয়ের কেরিয়ার আর মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্সটায় চোখ বুলিয়ে নেয়। তাই কলেজ জীবনে নীলা বেশ কয়েকটা সম্পর্কে জড়ালেও পড়াশোনায় এভারেজ রেজাল্ট আর নীলার মধ্যবিত্ত বাপের স্ট্যাটাস দেখে বিয়ে অবধি কোনো সম্পর্কই গড়ালো না। এদিকে মেয়ের বয়স বাড়ছে, পাশ কোর্সে পড়াশোনা করেছে, সুতরাং চাকরি বাকরি করারও তেমন কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বড় কথা, মেয়ের সেসব ইচ্ছেও নেই। এই দেখে বছর ৩৫-এর সামান্য কেরানি দেবাশিসের সঙ্গে নীলার বিয়েটা দিয়েই দিলেন সুকোমল বাবু। ছেলের বাড়ির তেমন একটা দাবি দাওয়া ছিল না, তার উপর দেবাশিসের মামাতো বোন রূপা ছিল নীলার বুজুম ফ্রেন্ড। রূপার সঙ্গে নীলাকে ফুচকা খেতে দেখে বলা ভালো, ফুচকার ঝালে আহ করতে দেখে দেবাশিসের ওকে পছন্দ হয়, আর ওর বাবার মারফত প্রস্তাবটা সুকোমল বাবুর বাড়িতে পাঠায়। বাড়ির একমাত্র ছেলে, কোনো দাবি দাওয়া নেই দেখে সুকোমল বাবু খুব সহজেই দেবাশিসের প্রস্তাবে রাজি হয়ে যান। ছেলের বাড়ি থেকে যেদিন নীলাকে দেখতে এসেছিল, সেদিন সুকোমল বাবু বেশ মজার ছলেই দেবাশিসকে বলেছিলেন, বাবা, তোমায় তেমন কোনো দামি জিনিস দিতে না পারলেও আমি কিন্তু তোমায় একটা ভীষণ দামি জেম দিচ্ছি। ছেলেপক্ষ ওনার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকালে উনি চোখ নামিয়ে বলেছিলেন, এই যে আমার মেয়েকে দিচ্ছি নীলা, নীলা খুব দামি জেম বাবা, সাবধানে রেখো। জানো তো, নীলা সকলের সহ্য হয় না। সুকোমল বাবুর কথার ধরনে সবাই হেসে উঠলেও মুখ নিচু করে থাকা বাবার চোখের জল নীলার নজর এড়ায়নি। তাই ওর একান্ত অপছন্দ সত্ত্বেও বাবার মুখ চেয়ে কেরানি দেবাশিসের সঙ্গে নীলার বিয়েটা হয়ে গিয়েছিল। বিয়ের পর মফস্বল থেকে মহানগরীতে চলে আসতে হয় নীলাকে। মহানগরীর মাদকতায় নীলা ভেসে যাচ্ছিল। দেবাশিস কেরানির চাকরি করলেও ওর অফিসটা কলকাতায় ছিল। নীলার কাছে অতি সাধারণ দেখতে দেবাশিসকে বিয়ে করার এটাও একটা বড় কারণ ছিল। ছোট থেকে উচ্চাকাঙ্ক্ষে নীলার মফস্বল শহরে দম বন্ধ হয়ে আসত। ও মুক্তি খুঁজছিল মধ্যবিত্ত হিসেবে জীবন থেকে। ও নিজের মতো করে ডানা মেলতে চাইছিল আকাশে, আর দেবাশিস ছিল ওর উড়ানের প্রথম ধাপ। একটা ছোট্ট 2 কামরার ফ্ল্যাটে সংসার পাতল দুজনে। সরকারি চাকুরে দেবাশিসের আয় কম হলেও দুজনের সংসারে সচ্ছলতার অভাব ছিল না। শাশুড়ি শ্বশুরের ঝামেলা না থাকায় নীলা মনের আনন্দে যেখানে ইচ্ছে যখন ইচ্ছে বেরিয়ে পড়ত। সুন্দরী বউয়ের কোনো দোষই দেবাশিসের চোখে পড়ত না। নীলার ঘরের কাজ করতে ভালো লাগতো না বলে কলকাতার ফ্ল্যাটে এসেই দেবাশিস ওর জন্য রান্নার লোক, কাজের লোক রেখে দিয়েছিল।
ও সারাদিন রূপচর্চা, ফ্যাশন ম্যাগাজিন, সিনেমা, টিভি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। তবে দেবাশিসের সীমিত আয়ের জন্য নীলা যখন তখন শপিংয়ে যেতে পারত না, আর সেই নিয়ে প্রায় দিনই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতো। নীলা রাগ করে পাশের ঘরের ডিভানে শুয়ে পড়ত। মাঝরাত অবধি মানভঞ্জন করে দেবাশিস স্ত্রীকে নিজেদের বেডরুমে নিয়ে যেতে সক্ষম হতো। স্বভাবে শান্ত দেবাশিস নিজের সাধ্যমতো নীলার সব আবদার মেটাতে চেষ্টা করত, কিন্তু নিজের স্যালারির সবটা দিয়েও ও নীলার নিত্য নতুন শাড়ি, গয়না, গ্যাজেটসের চাহিদা মেটাতে সক্ষম হতো না। নীলার উদ্ভিন্ন যৌবনে মগ্ন দেবাশিস আরও চেষ্টা করত। অফিসের পর ওভারটাইম করত। বিয়ের 6 মাস বাদে হানিমুনে সিমলা, কুলু, মানালি ঘুরে আসার পর ওদের সংসারে বেশ কিছুদিন শান্তি ছিল। ফেসবুকে ওদের যুগ্ম ছবিতে পাওয়া কমেন্টগুলো নীলা খুব উৎসাহ সহকারে দেবাশিসকে দেখাতো, কিন্তু সে আর কতদিন। কিছুদিনের মধ্যেই শুরু হলো টাগ অফ ওয়ার। নীলা আবার ঘুরতে যেতে চায়, কিন্তু সংসার খরচা চালিয়ে দেবাশিসের হাতে তেমন টাকা কই। এদিকে নীলার ঘরে তেমন কোনো কাজ না থাকায় ও নাকি বোর হয়ে যায়, অথচ কাজ করার ওর তেমন একটা ইচ্ছে আছে বলেও মনে হয় না। নীলা প্রতিদিন বিকেলে নিজেদের এক ফালি বারান্দায় বসে লোক দেখে আর আকাশ কুসুম কল্পনা করে। ওর চোখে পড়ে প্রায় দিনই বিকেলবেলা 4টে নাগাদ দোতলার ফ্ল্যাটের রূপা বৌদি প্যান্ট গেঞ্জি পরে কোথায় যেন বেরিয়ে যায়। ঘন্টা 2-3 পরে ফেরে। নীলার ভীষণই কৌতূহল হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করলে যদি বৌদি রাগ করে, তাই ইচ্ছে থাকলেও বৌদির সঙ্গে এ ব্যাপারে কথা বলে উঠতে পারে না। কিন্তু কৌতূহল বড় বালাই। একদিন নীলা একটা প্ল্যান করলো। হেনার মায়ের রাধা চিকেন কষা টিফিন বক্সে ভরে বৌদির দরজায় নক করতেই বৌদি দরজা খুলে বেরিয়ে এলো। নীলা হাসি মুখে বলল, আজকে রাতের জন্য চিকেন কষা বানিয়েছি, তাই একটু তোমার জন্য আনলাম বৌদি, বসো তুমি, বলে টিফিন কৌটোটা নিয়ে বৌদি কিচেনে চলে গেল। ফিরে এলো চা মিষ্টি নিয়ে। বৌদিদের সোফায় বসে চা মিষ্টি খেতে খেতে এটা সেটা নিয়ে গল্প করার পর নীলা কিন্তু করে বলল, বৌদি, তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করব। ওমা, রাগ করব কেন, তুমি বলোই না। বিকেলে তুমি কোথায় যাও গো? বৌদির উৎসাহ পেয়ে নীলা কথাটা পেরেই ফেলল। আর বলো না, আমার তো মোটার ধাত, তাই আমি নিজের ফিগারটাকে টোন্ড রাখতে নিয়মিত জিমে যাই। আচ্ছা বৌদি, আমিও জিম করতে পারি? হ্যাঁ, কেন পারবে না? জিম তো যে কেউ যে কোনো বয়সে করতে পারে, কিন্তু তোমার জিম করার দরকারটা কি? তোমার তো এমনিতেই দারুণ ফিগার, যাকে বলে পারফেক্ট আওয়ার গ্লাস। কিন্তু বৌদি, বয়স তো বাড়ছে, বলো, এবার একটু মেনটেন করাটাও প্রয়োজন। আচ্ছা বলো না, এতে খরচ কেমন? নীলা আদরে গলায় বলে উঠল। বৌদির থেকে সব জেনে বেশ আনন্দের সঙ্গে নিজের ফ্ল্যাটে ঢুকে দেবাশিসের ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো নীলা। ওয়ার্ড্রোবটা খুলে একটা শর্ট ড্রেস বার করলো নীলা। এবার পুজোর সময় দেবাশিসের সঙ্গে মলে গিয়ে কিনেছিল। ব্লু রঙের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ইয়াররিং পরল, সঙ্গে মানানসই টাচ আপ। সুগন্ধি পারফিউম ছড়িয়ে দিল শরীরে। নিজের লম্বা সুগঠিত পা দেখতে দেখতে নিজেই মুগ্ধ হয়ে গেল। কলিং বেলটা বাজতেই নীলা নিজের মেদহীন পিঠ, সুবর্তুল স্তন, পাতলা কোমরে হিল্লোল তুলে দেবাশিসকে দরজা খুলতে গেল। দরজায় দাঁড়ানো কারমাতো নীলাকে দেখে দেবাশিসের মনে হলো এবারও নির্ঘাত পাগল হয়ে যাবে। কোনো মেয়ে এতটা সেক্সি কি করে হতে পারে? এক ঝটকায় নীলাকে কোলে তুলে দেবাশিস বেডরুমে ঢুকে গেল। নীলা ঠিক এটাই চাইছিল, এই জন্যই তো উত্তেজক পোশাকে অমন মোহময়ী সাজ। আদুরে আদুরে গলায় ও দেবাশিসকে বলল, শোনো, আমি না জিমে ভর্তি হব। আমি আজ রূপা বৌদির সঙ্গে কথা বলেছি। রূপা বৌদি প্রতিদিন বিকেলবেলা জিমে যায়, আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে বলেছে। তুমি ভর্তি করে দেবে তো? নীলার উষ্ণতার ছোঁয়ায় দেবাশিসের সারা শরীরে তখন আগুন ছুটছে। শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে আগুনের হলকা। ও তেমন একটা কিছু না ভেবেই বলল, নিশ্চয়ই ভর্তি হবে সোনা, আমি কালই টাকাটা দিয়ে দেব। তারপর নীলাকে আদরে আদরে ভরিয়ে দিয়ে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। দেবাশিস ঘুমিয়ে পড়লে বিছানা ছেড়ে উঠে পড়ল নীলা। ভীষণ ক্লান্ত লাগছে। বাথরুমে ঢুকে ওকে একটা হট শাওয়ার নিতে হবে। এই হট শাওয়ার নেওয়ার কথাটা ফিল্ম ম্যাগাজিন থেকে জেনেছে নীলা। ফিল্ম স্টাররা নাকি টায়ার্ড হলেই হট বাথ, হট শাওয়ার নেয়।
পরের দিন দুপুরবেলা নীলা বৌদির সঙ্গে বেরিয়ে এক্সারসাইজ করার ট্রাক স্যুট, গেঞ্জি, স্পোর্টস শু কিনে আনলো। বৌদি না গেলে ও একা এসব জিনিস কিনতে পারতো না। মফস্বলে এসব জিনিসের কেউ নাম শুনেছে নাকি? কিশোরী মেয়েরা জিন্স পরলেই ওখানে আওয়াজ দেওয়া শুরু হয়ে যায়। ঠিক বিকেল 4টে বাজতেই বৌদির সঙ্গে নীলা জিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বৌদি ফর্ম ফিল আপ করে দিল। টাকা জমা দিয়ে ওরা দুজন জিমের ভেতর ঢুকে গেল। শীততাপ নিয়ন্ত্রিত ঘর, ঝাঁ চকচকে ইকুইপমেন্টস। প্রথম দিনে জিমটাকে নীলার ভালো লেগে গেল। টাইট গেঞ্জি, ব্ল্যাক ট্রাক শুটে ছিপছিপে নীলাকে দেখে ট্রেনারের চোখটা একটু বেশি চকচক করলো কি? ইয়াং ট্রেনার ওকে বেশ যত্ন করেই ইকুইপমেন্টসের ব্যবহার শিখিয়ে দিল। সেই সুযোগে ছেলেটার হাত একটু ওর কোমর, পিঠ টাচও করল। নীলা ব্যাপারটা বেশ উপভোগ করছিল। ফেরার সময় বৌদির কাছ থেকে জানতে পারল জিমের ওই 6 প্যাকওয়ালা সুদর্শন ট্রেনারের নাম সুপ্রতীক। বাড়ি ফিরেও সুপ্রতীকের সেই বলিষ্ঠ হাতের স্পর্শ নীলার সমস্ত শরীরকে মায়াবী নেশায় ডুবিয়ে রাখল। রাতে দেবাশিসকে অভ্যেস মতো জড়িয়ে ধরে ঘুমের সমুদ্রে তলিয়ে যেতে যেতে নীলা ভাবতে লাগলো কাল বিকেল 5টা কখন বাজবে। স্বচ্ছ নীল শিফনের শাড়িটা পেঁচিয়ে ধরেছে পাতলা কোমর। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে হট পিঙ্ক লিপসে একটা মোহিনী হাসি হেসে দামি হোটেলের নরম বিছানায় শুয়ে থাকা পুরুষটিকে শেষবারের মতো ঘায়েল করে রুম থেকে বেরিয়ে পড়ল নীলা। লিফট চেপে হোটেল লবি, সেখান থেকে ক্যাবে উঠে গাড়ির নরম সিটে নীলা গা এলিয়ে দিল। হ্যাঁ, এখন আরও গৃহবধূ নয়, ও এখন অন্য পরিচয়ে বাঁচে। ওর বর্তমান পরিচয় হলো হাই সোসাইটির এসকর্ট গার্ল। এই পেশায় ওর নাম মেহেক। একটা নামকরা এজেন্সির মাধ্যমে ও ক্লায়েন্ট পায়, আর শহরের এসকর্ট গার্লের লিস্টে মেহেক মোটামুটি টপ পজিশনে আছে। সুতরাং ওর দর যথেষ্ট চড়া। নিজের রোজগারের টাকায় ও কলকাতার পশ সোসাইটির একটা 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মালকিন। ওর ঘর জুড়ে আধুনিক স্টাইলের দামি দামি আসবাবের ছড়াছড়ি। দেওয়াল জোড়া হোয়াইট ওয়ার্ডরোবে থরে ভিতরে সাজানো রয়েছে রকমারি পোশাক, ব্যাগ, জুতো। মেহেক কি সত্যি এগুলোই চেয়েছিল? ও আসলে কে, মেহেক না নীলা? আজকাল মাঝে মধ্যেই ওকে নিজের পরিচয় হাতড়াতে হয়। ম্যাডাম, আপকা কমপ্লেক্স আ গয়া। ক্যাব ড্রাইভারের ডাকে সম্বিত ফিরল ওর। রেন্ট পে করে লিফটের বোতাম টিপল। 14 ফ্লোর। বারান্দায় দাঁড়ালে হাওয়া উড়িয়ে নিয়ে যায়। কিন্তু আজকাল নীলা এত ক্লান্ত থাকে, সবুজ শহরের হাতছানি দেখার জন্য ওর আর ব্যালকনিতে যেতে ইচ্ছে হয় না। ডোরম্যাটের নিচে রাখা চাবি দিয়ে দরজা খুলে রুমে ঢুকে সোফায় বসে চোখ বুজল নীলা। ফিরে গেল নিজের অতীতে। জিমে যাওয়ার আগ্রহ বাড়ছিল ক্রমশ। আগ্রহ নাকি নেশা? নেশার মতো জিম ওকে টানছিল। একদিন না গেলেই মন খারাপ। সুপ্রতীক ততদিনে ওর দেহ মন দখল করতে শুরু করেছে। নীলার সারা শরীর জুড়ে অনুরণন তুলছে সুপ্রতীকের শরীর চেনার নিষিদ্ধ আকর্ষণ। অদ্ভুত এক উত্তেজনায় নীলা যেন সবসময় আচ্ছন্ন হয়ে থাকত। দেবাশিস ওর পাশেই আছে, অথচ নেই। একদিন দুপুরে দেবাশিসের অনুপস্থিতিতে ওরা দুজন নীলার বেডরুমে মিলিত হলো। সুপ্রতীকের পুরুষালী দেহের সঙ্গে নীলার শরীর পিষ্ট হচ্ছিল। ঊষর মরুভূমিতে সুধা বর্ষণ করছিল ঠোঁট নিঃসৃত অমৃত। অস্ফুট গোঙানি আর পরিতৃপ্তির মধুর আবেশ। এক অজানা সুখানুভূতি ছড়িয়ে পড়ছিল নীলার কোষে কোষে। মিলন শেষে এমন পরিতৃপ্তি দেবাশিস ওকে কোনোদিন দিতে পারেনি। সুপ্রতীককে নীলা বলেছিল ওর চাহিদার কথা, ওর সাদামাটা জীবনের অসহায়তার কথা। সুপ্রতীকই ওকে প্রথম এসকর্ট সার্ভিসের কথা বলে। তুমি যদি চাও তোমার রানী হওয়া আটকায় কে? এত সুন্দর ফিগার তোমার, সঙ্গে নিখুঁত মুখশ্রী, অর্থবানদের টাকারা তো তোমার চরণে অর্পিত হওয়ার জন্যই অপেক্ষা করছে। এভাবেই একদিন শুরু হয়েছিল নীলার এই পথে আসা। সুপ্রতীকই ওকে স্কর্ট এজেন্সির সঙ্গে যোগাযোগটা করিয়ে দেয়। প্রথম প্রথম ওই রকম ছোট ছোট লেস নেটের পোশাক পরে হোটেল রুমে পুরুষদের সামনে ঢুকতে নীলার খুবই লজ্জা করত। কিন্তু টাকা আসছিল জলের মতো। আগের মতো নামি দোকানে সাজানো শোকেসে দামি নেকলেস দেখে মন খারাপ হতো না। কার্ডের দৌলতে সেটা গলায় পরতে পারত। নামি পার্লার, ব্র্যান্ডেড পোশাক আশাক, দামি কসমেটিক্স। নীলা বড় দ্রুত উপরে উঠছিল। দেবাশিসের সঙ্গে ওর বৈবাহিক সম্পর্কটা ধোকার টাটিতে পর্যবসিত হয়েছিল। দেবাশিস অফিসের জন্য বেরিয়ে পড়লেই ও এসকর্ট সার্ভিসের কাজে বেরিয়ে পড়ত।
দেবাশিস অফিস থেকে ফেরার আগেই ও বাড়ি ফিরে আসার চেষ্টা করত, কিন্তু ক্লায়েন্টের আবদার মিটিয়ে সবসময় তা সম্ভব হতো না। তখন ফিরতি পথে শপিং মল ঘুরে নানান জিনিস কেনাকাটা করে ফিরত। দেবাশিসকে বলতো, দেখেছো সেল দিচ্ছিল, কম দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, তাই কেনাকাটা করতে করতে আজ ভীষণ লেট হয়ে গেল। কেনাকাটা শেষে ঘড়ির দিকে চোখ পড়তেই তো আমি চমকে উঠেছি। এই কতক্ষণ এসেছো গো? বলে একটা সরল মুখভঙ্গি করে হাতের জিনিসপত্র রেখে চা বানাতে চলে যেত। দেবাশিস কিছুই বলতো না, শুধু সন্দিগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে থাকতো, যেন ওর চোখের দৃষ্টিতেই নীলার মনের ভিতরে লুকোনো সব কথা পড়ে ফেলবে। কিন্তু এভাবে বেশি দিন চলা সম্ভব নয়। কতদিন আর শপিং মলে গিয়ে গুচ্ছের অপ্রয়োজনীয় জিনিস কিনে ব্যাগ ভর্তি করা যায়? শেষে সুপ্রতীকই বুদ্ধি দিল। সেই মতো নীলা দেবাশিসকে জানালো ও একটা প্রাইভেট অফিসে রিসেপশনিস্টের জব পেয়েছে। 11টা থেকে 8টা ডিউটি টাইম, প্রায় 15K স্যালারি দেবে, পার্কস এক্সট্রা। নীলা ভেবেছিল দেবাশিস একবার হলেও জিজ্ঞেস করবে, অভিজ্ঞতা ছাড়া কোনো ফ্রেশার্সকে কোম্পানি কেন এত টাকা স্যালারি দেবে। নীলা সেই মতো উত্তর তৈরি করেই এসেছিল, কিন্তু দেবাশিস কোনো প্রশ্ন না করে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। বোধহয় দেবাশিস বুঝে ফেলেছিল, যারা অধঃপথে যেতে চায় তাদের কোনোভাবেই আটকানো যায় না। যদি সেদিন দেবাশিস নীলাকে আটকাতো, কোনোভাবেই ওকে কোম্পানির চাকরি করতে দিতে রাজি না হতো, আজ তাহলে অবসর সময় নীলা মাঝে মধ্যে এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়ায়। কেন 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 দেবাশিস, তুমি একজন পুরুষ হয়েও অসহায়ের মতো নিয়তিকে মেনে নিলে? দেবাশিসকে নিয়ে দোলাচলে ছিল নীলা। দেবাশিস চাকরি করার অনুমতিটুকু দিতেই নীলার স্বেচ্ছাচারী জীবন শুরু হয়ে গেল। প্রথমে 8টায় ছুটির কথা বললে অধিকাংশ দিনই বাড়ি ফিরতে নীলার রাত 9টা বেজে যেত। অফিস থেকে ফিরে রাতের খাবার বানিয়ে দেবাশিস নিঃশব্দে নীলার জন্য অপেক্ষা করত। নীলা নামি হোটেলের দামি খাবারে অভ্যস্ত হয়ে পড়ছিল। ঘরোয়া সাদামাটা খাবার ওর মুখে রুচত না। মাঝে মাঝে দেবাশিসের জন্য দামি খাবার নিয়ে আসত। দেবাশিস হেসে বলতো, আমি খুব সাধারণ মানুষ নীলা, আমার এত দামি খাবার খেলে বদ হজম হবে। নীলা কথা বাড়ানোর পক্ষপাতী ছিল না। দেবাশিসের কথাগুলো হয়তো ওর কানেই ঢুকতো না। টেবিলের উপর খাবারের প্যাকেটগুলো রেখে সোজা বাথরুমে ঢুকে যেত। তারপর নিজেকে ফ্রেশ রাখার জন্য আধ ঘন্টার একটা হট শাওয়ার, ব্যাস। সারাদিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে নীলার চোখ দুটো জুড়ে আসত। দিনগুলো কাটছিল স্বপ্নের মতো। দেবাশিস কেমন আছে সেটা জানার সময় নীলার কাছে ছিল না। দামি দামি জিনিসপত্র কেনার পর পেমেন্টের জন্য যখন নিজের ক্রেডিট কার্ডখানা বাড়িয়ে দিত, তখন ওর মনে হতো এতদিনে বাবার কথা সত্যি হয়েছে। রাজকুমারী না হতে পারলেও রানী হয়েছে। কলঙ্কে কি বা আসে যায়, কাজলেরও তো কলঙ্ক আছে। যেদিন নীলা বসার ঘর সাজানোর জন্য 55 ইঞ্চির এলইডি টিভিটা কিনে নিয়ে এলো, সেদিন প্রথম দেবাশিসের ব্যথাতুর চোখের দিকে ওর দৃষ্টি পড়ে গেছিল। কেমন যেন একটা অপরাধ বোধ ওর মনকে আচ্ছন্ন করে ফেলেছিল। সেদিন আমতা আমতা করে নীলা দেবাশিসকে বলেছিল, আজ অফিসে বাজাজ ফিনান্সের লোক এসেছিল, সবার সঙ্গে আমিও একটা কার্ড করালাম। টিভিটা ইএমআইতে কিনেছি, মাসে মাসে টাকা শোধ করব। কেন জানি না বহুদিন বাদে সেদিন নীলার ইচ্ছে হয়েছিল দেবাশিসের বুকে মাথা রেখে সব সত্যি কথা বলতে, এই কলঙ্কের জীবন ছেড়ে আবার সেই ছাপোষা গৃহবধূর জীবনে ফিরে যেতে। কিন্তু হঠাৎ পাওয়া আর্থিক সচ্ছলতা, নিজের ইচ্ছে মতো জিনিস কেনার ক্ষমতা, ক্রমশ বেড়ে চলা লোভের থাবার মতো হাত থেকে নিস্তার পাওয়া কি আদৌ সম্ভব? নীলার পক্ষে তো সম্ভব হয়নি। তাই পরের দিন সকালেই এজেন্সির কাছ থেকে পাওয়া হোটেলের ঠিকানায় ক্লায়েন্ট মিট করতে বেরিয়ে পড়েছিল নীলা। কিন্তু ও কি স্বপ্নেও ভাবতে পেরেছিল সেদিন ক্লায়েন্ট হিসেবে ওর জন্য হোটেলের বিছানায় কে অপেক্ষা করছে? রিসেপশনের মেয়েটার কাছে নিজের পরিচয় দিয়ে, নির্দিষ্ট রুম নম্বর জেনে দরজায় মৃদু নক করতেই যে লোকটি বেরিয়ে এসেছিল তাকে দেখে 440 ভোল্টের ঝটকা খেয়েছিল নীলা। দেবাশিস? ও এখানে কি করছে? অনেকদিন ধরে দেবাশিসের কানে উটকো খবর আসছিল ওর স্ত্রী নীলাকে শর্ট ড্রেস পরে বিভিন্ন 5 স্টার হোটেলের রিসেপশনে, নামি দামি শপিং মলে বিভিন্ন উচ্চবিত্ত পুরুষের বক্ষ লগ্না হয়ে হাসতে হাসতে বেরোতে দেখা গেছে। ব্যাপারটায় দেবাশিস তেমন একটা আমল দিত না। বিয়ের পর থেকেই ও নীলাকে অন্ধের মতো বিশ্বাস করত। ওর দৃঢ় বিশ্বাস ছিল নীলা কোনোদিনই ওকে ঠকাতে পারে না।
কেউ কাগে কান নিয়ে গেছে বললেই নিজের কানে হাত না দিয়ে কাগের পিছনে দৌড়োয় কেবল বোকারা। কিন্তু যেদিন ওদের অফিসের একজন সিনিয়র কলিগ চ্যাটার্জি দা এসে দেবাশিসকে ডেকে বললেন উনি নাকি নিজের চোখে নীলাকে ওদের বসের সঙ্গে 5 স্টার হোটেল থেকে বেরোতে দেখেছেন, সেদিন আর অবিশ্বাসের করার কোনো জায়গা ছিল না। চ্যাটার্জিদা মিথ্যে বলার লোক নন, অফিসে কোনো রকম পিএনপিসি করেন না, তাই ওনাকে অবিশ্বাস করা নেক্সট টু ইম্পসিবল। এক মুহূর্তের জন্য দেবাশিস ব্ল্যাক আউট হয়ে গেছিল। ওর মনে হচ্ছিল কে যেন ওর কানে তরল সীসা ঢেলে দিয়েছে। তবুও ও আমতা আমতা করে প্রতিবাদের চেষ্টা করেছিল। চ্যাটার্জিদা হেসে বলেছিলেন, অভিজ্ঞ চোখ ভুল দেখে না দেবাশিস, পারলে মিসেসকে সামলাও, হাতের বাইরে বেরিয়ে গেলে কিন্তু। তারপর থেকে দেবাশিস খুঁটিয়ে খুঁটিয়ে নীলার চাল চলন লক্ষ্য করে গেছে। কাজ পাগল দেবাশিস অফিস কেটেছে নীলাকে ফলো করবে বলে। নীলার পেছনে ফলো করে করে যেদিনও প্রথমবারের জন্য নীলাকে এসকর্ট এজেন্সির অফিসে ঢুকতে দেখেছিল, সেদিন এক মুহূর্তের জন্য যেন ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। ওর মনে হয়েছিল ও যেন শূন্যে ভেসে আছে, কেউ না ধরলে এক্ষুনি। রোদে দাঁড়িয়ে থেকে চোখে ভুল দেখেছে এমনটা ভেবেও বাড়ির ল্যান্ডলাইনে ফোন লাগিয়েছিল, কেউ ফোন তোলেনি। চোখের সামনে সন্দেহকে সত্যি হতে দেখে দেবাশিসের পৃথিবী দুলছিল। ও কোনো ক্রমে এসকর্ট এজেন্সির ফোন নম্বরটা টুকে নিয়ে চলে এসেছিল। বাইরে পার্লারের বোর্ড ঝোলানো থাকলেও ওটা যে এসকর্ট এজেন্সি সেটা চ্যাটার্জিদা ওকে আগেই জানিয়ে দিয়েছিল, আর জানিয়েছিল এই পেশায় নীলার নাম মেহেক। দেবাশিস সেদিন রাতেই ওর 1 মাসের মাইনে জলাঞ্জলি দিয়ে ওই এজেন্সিতে ফোন করে নিজের স্ত্রীর সঙ্গে একবার নতুন করে শোয়ার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল। যদিও শেষ অবধি দেবাশিস আশায় ছিল সব মিথ্যে। হয়তো হোটেল রুমে মেহেক নামের যে মেয়েটা ওকে সঙ্গ দিতে আসবে সে নীলা নয়, নীলার মতো দেখতে কোনো মেয়ে। এমনটা তো কতই হয়। যমজ কি পৃথিবীতে নতুন নাকি? এমনও তো হয় দুজন দুজনকে চেনেই না অথচ তাদের একই রকম দেখতে। আহা, এমনটা যদি হয়! এই আশাতেই দেবাশিস হোটেলে এসেছিল। কিন্তু রুমের দরজা খুলতেই ওকে দেখে নীলার বিস্ফারিত চোখ, তারপর এক দৌড়ে দরজা থেকে পালিয়ে যাওয়া দেখে দেবাশিস বুঝে ফেলে এসকর্ট সার্ভিস দেওয়া মেয়েটা অন্য কেউ নয়, তার মন্ত্র পড়ে বিয়ে করা স্ত্রী নীলা। নিজের চাহিদা পূরণের জন্য গৃহবধূ মেয়েটা আজ এই পথ বেছে নিয়েছে। ভেঙে চূর্ণ বিচূর্ণ দেবাশিস নিজের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে সেদিন গভীর রাতে যখন তার ছোট্ট কামরার ফ্ল্যাটে ফিরেছিল, তখন বাড়ির কোথাও নীলাকে খুঁজে পায়নি। না বেডরুমে, না ডাইনিংয়ে, না কিচেনে, কোথাও নীলার কোনো অস্তিত্ব ছিল না। দেবাশিস বুঝেছিল নীলা স্বেচ্ছায় হারিয়ে গেছে, তাই পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লিখিয়ে ওকে আর বিব্রত করেনি। বাড়ির সামনে ছোট মদের দোকানটা থেকে কিনে আনা সস্তার বিলেতি তরল প্রথমবারের জন্য গলায় ঢেলে তরল আগুনে পুড়তে পুড়তে দেবাশিস ভেবেছিল অন্য অনেকের মতো ওরও নীলা সহ্য হলো না। সেদিনের ঝটকাটা সহ্য করতে পারেনি নীলা। হোটেল রুমে ক্লায়েন্টের ভূমিকায় দেবাশিসকে দেখে ও ভীষণ রকম চমকে উঠেছিল। পালাতে চেয়েছিল এই পৃথিবীর বুক থেকে। শেষে কিনা দেবাশিস নিয়ম মেনে বিয়ে করা স্বামী দাম দিয়ে একদিনের জন্য ওর দেহ ভোগ করার অধিকার কিনেছে। এক মুহূর্তের জন্য নীলার দুনিয়াটা যেন নরক হয়ে গেছিল। পাগলের মতো দৌড়ে হোটেল থেকে পালিয়ে গিয়েছিল সুপ্রতীকের কাছে একটু আশ্রয়ের প্রত্যাশায়। নীলার মনে হয়েছিল ওকে গ্রাস করবে বলে ওর পিছু পিছু হোটেলটাও যেন তার দৈত্যাকার চেহারা নিয়ে দৌড়ে আসছে। সুপ্রতীকের ফ্ল্যাটে পৌঁছে নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সব খুলে বলার পর সুপ্রতীকের 2 কামরার ফ্ল্যাটে নীলা মাথা গোজার একটা আশ্রয় পেয়েছিল বটে, তবে তার বিনিময়ে সুপ্রতীকের হাতে মাসে মাসে ও রোজগারের একটা মোটা অংশ তুলে দিতে হতো। নীলা খবর নিয়ে জানতে পেরেছিল 6 প্যাক অ্যাপস আর সুন্দর মুখ দেখিয়ে প্রেম নিবেদন করে দেদার টাকা রোজগারের লোভ দেখিয়ে সুপ্রতীক সুন্দরী ও আকর্ষণীয় ফিগারে গৃহবধূ ও তরুণী মেয়েদের এই এসকর্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, আর তার বিনিময়ে জোটে বেশ মোটা অঙ্কের মাসোহারা। এটাই ওর আসল রোজগার। জিমের ইনস্ট্রাক্টরের চাকরিটা লোক দেখানো, তবে ওই চাকরিটা ওর ভীষণ দরকার। ওখান থেকে সুপ্রতীক সুন্দর ফিগারওয়ালা মেয়েদের নিজের মোহজালে বশ করে এসকর্ট এজেন্সিতে নিয়ে আসে। নীলাও ওর এক শিকার ছিল। কিন্তু এত কিছুর পরেও নীলার জীবনে প্রেম এসেছিল, আর সেই প্রেমের সমুদ্রে নীলা চোখ বন্ধ করে ভেসে গেছিল। কিন্তু নীলাদের মতো মেয়েদের জীবনে প্রেম হয় না।
প্রেমের অভিনয় হয়। কুণালও ওর সঙ্গে অভিনয় করছিল। বড় আকস্মিকভাবে নীলা একদিন আবিষ্কার করেছিল কুণাল ওকে নিয়ে কি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে। সেদিনের কথা মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে ওঠে নীলা। যখন ভাঙা হৃদয়ের টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে নীলা নিজের অন্ধকার বাসায় ফিরছিল, তখন যেন দেবাশিসের যন্ত্রণার পরিপূর্ণ স্বরূপ ও নিজের সমস্ত সত্তাদি উপলব্ধি করতে পেরেছিল। চোখ খুলল নীলা। স্মৃতির ভারে মন জর্জরিত। এবার ওকে একটা হট শাওয়ার নিতে হবে। তারপর ফুড অ্যাপে থেকে ডিনারের জন্য কিছু খাবার অর্ডার করলেই কাজ মিটে যাবে। নীলার শরীরে যেন এক অজানা ক্লান্তি ভর করেছে। আজকের ক্লায়েন্টটা বড় অত্যাচারী ছিল। আঁচড়ে কামড়ে পয়সা উসুল করে নিয়েছে। ক্ষতস্থানে ক্রিম ঘষতে ঘষতে নীলা ভাবছিল, অবশ্যই পেশায় সেটাই স্বাভাবিক, যে যত বেশি যন্ত্রণা সহ্য করতে পারবে তার রোজগার তত বেশি। আজ আর নীলার কেউ নেই। একাকী এই বিরাট শহরে রোজগার না করলেও বাঁচবে কি করে? দরজায় কলিং বেল বাজছে। ড্রেসিং গাউনটা পরে নীলা দরজার আইহোলে চোখটা রেখে দেখল ফুড অ্যাপের ডেলিভারি বয় খাবার হাতে দাঁড়িয়ে আছে। আগেই ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা ছিল। খাবারটা নিয়ে দরজাটা বন্ধ করে দিল নীলা। ডাইনিং টেবিলের উপর প্যাকেটটা রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ডুব দিল স্মৃতির অন্দরমহলে। ওর মনে পড়ছিল কুণালের কথা। ক্লায়েন্ট, সার্ভিসের ব্যস্ততা ঘেরা দিন যাপনের শেষে যখন ওর চোখের জলের সঙ্গী হতো বিছানার পাশে রাখা তুলোর বালিশ, ঠিক তখনই নীলার একাকিত্বে ঘেরা অন্ধকার জীবনে কুণাল এসেছিল এক ঝলক ঠান্ডা বাতাসের মতো। কুণাল পেশায় ফটোগ্রাফার ছিল। ওর আওয়ার গ্লাস ফিগারের প্রশংসা করে বলেছিল, আমি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করি। আপনার ফিগার যা আকর্ষণীয়, টলিউডের অনেক হিরোইনেরই এমন নির্মে দীর্ঘদেহী চেহারা নেই। আপনি নায়িকা হবার জন্য আবেদন করেন না কেন? এত সুন্দর মুখশ্রী, বাঁশির মতো টিকালো নাক, রসালো ঠোঁট, দীঘল চুল, মাদকতায় পরিপূর্ণ ফিগার। আপনার জন্ম তো হিরোইন হবার জন্যই হয়েছে। আপনি এসব জায়গায় কি করছেন? প্রশংসায় কে না গলে। নীলাও গলে গেল। ক্লায়েন্ট আর প্রফেশনাল এসকর্টের মধ্যকার সম্পর্কের বাইরে ওদের আরও একটা সম্পর্ক তৈরি হলো। ফটোশ্যুটের নাম করে কুণাল ওকে বিভিন্ন রিসর্টে নিয়ে যেত। সেখানকার লনে, সুইমিং পুলে বিকিনি পরা নীলার নানা ভঙ্গিমাকে নিজের দামি ডিএসএলআরে ক্যাপচার করত কুণাল। নীলা যখন স্ক্রিপ্ট পড়তে চাইতো, কোনো সিরিয়াল বা সিনেমার পরিচালক ওর ছবিগুলোকে পছন্দ করেছে কিনা জানতে চাইতো, কুণাল হেসে এড়িয়ে যেত। বলতো, চিন্তা কি সোনা, আমি তো সব সময় তোমার পাশে আছি। তুমি চিন্তা করো না সোনা, আমি বেশ কয়েকজন পরিচালক, প্রযোজকের সঙ্গে কথা বলেছি, তোমার নামে অ্যাপ্রোচ করেছি। একটু অপেক্ষা করো, একটা না একটা প্রজেক্ট লেগেই যাবে। 6 মাস কুণালের সঙ্গে সম্পর্কে ছিল নীলা। এই 6 মাস ধরে সিনেমা বা সিরিয়ালে ডাক পাওয়ার জন্য নীলা অনন্ত অপেক্ষা করে আছে। কিন্তু ঝোড়ো বাতাসেও কুণাল কোনো দিনই সে সুখবর বয়ে আনতে পারে না। তবু কুণালের সঙ্গে নীলা রয়ে যায়, ফটোশ্যুট করে, আশায় আশায় যদি কোনো দিন শিখে ছেড়ে। কিন্তু সেই আপাত ঠান্ডা বাতাস যে জীবনের জন্য কতটা বিষাক্ত ছিল তা বুঝতে নীলার একটু বেশি সময় লেগে গেছিল। কুণাল দাম দিয়ে ওর সময় কিন্তু গল্প করবে বলে, ছবি তুলবে বলে। নামি দামি রিসর্ট, নীলচে জলের সুইমিং পুল, দীঘা, মন্দারমণি, তাজপুরের সৌন্দর্য দেখিয়ে নীলাকে ক্রমশ মুগ্ধ করছিল কুণাল। নীলার মনে হচ্ছিল এতদিন বাদেও এমন একটা মানুষ পেয়েছে যে ওকে সময় দেয়, মনটাকে বোঝে, ভবিষ্যতের কথা ভাবে। নীলার পেশায় পয়সা মেলে শরীরের জন্য, গল্প করার জন্য নয়। কলকাতা রাস্তায় রাস্তায় কুণালের সঙ্গেও কত ঘুরেছে। প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া, ময়দান, সেখানেও রং বেরঙের বেলুন কিনত। ভিড় রাস্তায় সিগারেটের ধোঁয়ায় একলা হতে চাইত। আর হ্যাঁ, নানা পোজে ফটোশ্যুটও চলতো দেদার। কুণাল ওকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখাতো। বারবার সুযোগ না পাওয়া সত্ত্বেও নীলা ওর স্বপ্নের ফেরিওয়ালার গল্পে বিশ্বাস করত। কিন্তু হঠাৎ কুণালের মুখোশটা খুলে আসল চেহারাটা ওর কাছে স্পষ্ট হয়ে গেল। নীলা স্বপ্নের ঘোর থেকে জেগে উঠল। কুণালের জন্মদিনে সারপ্রাইজ দিতে এসে নীলা নিজের সারপ্রাইজড হয়ে এক ঝটকায় কুণালের ফ্ল্যাটের দরজার সামনে থেকে পালিয়ে এসেছিল। ভাগ্যিস সেদিন কুণালের ফ্ল্যাটে সদর দরজা খানিকটা ফাঁক করা ছিল, নইলে অন্ধকারে তলিয়ে যাওয়া নীলা আরও কোনো ভয়ঙ্কর অন্ধকারে তলিয়ে যেত। সেটা ভাবলেই আজও নীলা শিউরে ওঠে। তবে একথা সত্যি, কুণাল ওকে নায়িকা বানাতে চেয়েছিল, তবে ছবির নয়, নীল ছবির। দরজার ফাঁক থেকে নীলা শুনতে পেয়েছিল ফোনে কুণাল কোনো একজনকে বলছিল,
আরে আমি সত্যি বলছি, আমি একদম নিজের চোখে দেখেছি সুপার সেক্সি ফিগার। ছবি, মেহেকের নেকের ছবি তো এই মুহূর্তে আমার কাছে নেই, তবে শর্ট ড্রেস বিকিনি পরা শর্ট তো আপনাকে পাঠিয়েছি। আপনি যদি ওকে আপনার ব্লু ফিল্মে হিরোইন হিসাবে সাইন করাতে গ্রিন সিগন্যাল দেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনার কাছে মেহেকের ভেরিয়াস টাইপ নেকেড পিক পৌঁছে যাবে। আমার পিট ব্যাগটা আজই চুরি গেছে, জানেনই তো আজকাল চোরগুলো কেমন হাত সাফাইতে ওস্তাদ। প্রচুর লোকসান হয়ে গেল। ওতে আমার ল্যাপটপ, ক্যামেরা, পেন ড্রাইভটা ছিল, নইলে আজই আপনাকে মেহেকের কিছু নেকেড স্টিল পাঠাতে পারতাম। আরে স্যার বুঝছেন না কেন, মালটা ঝাক্কাস, পুরো 440 ভোল্ট। একবার ছ্যাঁকা খেলে না আপনার নীল ছবি ইন্টারনেট দুনিয়ায় ছেয়ে যাবে। টাকার কথা ছাড়ুন, ডলারে কামাবেন, ডলারে। আমি কি আর মেহেকের পিছনে এত সময় এমনি এমনি নষ্ট করেছি? মেয়েটা আমার পিছনে একেবারে দিওয়ানি স্যার, দিওয়ানি। শুটিংয়ের জন্য যেখানে নিয়ে যেতে বলবেন নিয়ে চলে যাব, তারপর ড্রাগসের জাস্ট কয়েকটা ইনজেকশন। আর একবার মালটাকে যদি নেশার বসে আনা যায়, তখন টাকার জন্য সবই করবে। ব্লু ফিল্ম তো কোন ছাড়, আপনার 2 নম্বরই ব্যবসা, ড্রাগস, আর্মস সবই পাচার করাতে পারবেন। আমি মেহেকের বেশ কয়েকটা ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছি, আপনি শুধু জানান ডিলটা ফাইনাল কিনা। তবে আমার রেট কিন্তু 50 লাখ। না, কমাতে পারবো না। শুনলেন তো, সব গ্যাজেটগুলো চুরি হয়ে গেছে, ওগুলো আবার নতুন করে কিনতে হবে। জানেন তো একটা শ্যুটকে পারফেক্ট করতে ক্যামেরার পিছনে থাকা ফটোগ্রাফারের গুরুত্ব কতটা। আর অপেক্ষা করেনি নীলা ওরফে মেহেক। সোজা এসে এসকর্ট এজেন্সিতে কুণালের নামে রিপোর্ট করে। আর এসকর্ট এজেন্সিগুলো এই ব্যাপারে ওদের মেয়েদের যথেষ্ট সাপোর্ট করে। আর নীলা ওদের স্টার, ওকে তো হেল্প করবেই। তবুও রিপোর্ট করার পর থেকেই কুণাল হঠাৎ করে ওর ফ্ল্যাটে এসে ওকে আক্রমণ করতে পারে, এমন একটা ভয় নীলাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না। যতই হোক টাকাটা তো কম নয়, 50 লাখ। নীলা ঠিকঠাকভাবে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছিল না। ঠিক করে না ঘুমোনোয় ওর শরীর জুড়ে ক্লান্তিরা বাসা বাঁধছিল। কিন্তু এসব এজেন্সির রুল খুব কড়া, কাস্টমারকে স্যাটিসফাই না করতে পারলে তোমার কেরিয়ার খতম। কাস্টমারদের কাছ থেকে নীলার নামে রিপোর্টের পর রিপোর্ট আসছিল। এজেন্সি থেকে 2 বার ওয়ার্নিং বেল পাওয়ার পর নীলা সিদ্ধান্ত নেয় ও নিজের পুরনো ফ্ল্যাটটা বেচে দেবে, আর সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা ইনভেস্ট করে নতুন ফ্ল্যাটে উঠে যাবে। আর তারই ফসল আজকের এই বিলাসবহুল ফ্ল্যাট। এখানকার সিকিউরিটি খুব কড়া, কুণাল কোনোদিনই এখানে ঢুকতে পারবে না। হঠাৎ মোবাইল ফোনের ট্রিং ট্রিং শব্দে বর্তমানে ফিরে এলো নীলা। মেসেজ বলছে সুপ্রতীক আসছে। এত রাতে সুপ্রতীকের নীলার সঙ্গে কি দরকার? ভাবতে ভাবতে খাবারটা কখন যেন ঠান্ডা হয়ে গেছে। কি আর করা, অগত্যা মাইক্রোতে আরেকবার গরম করে খেতে বসেছিল নীলা। এমন সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে বারবার কলিং বেল বেজে উঠল। কলিং বেল বাজার ধরনে নীলা বুঝল আগন্তুকের বেশ তাড়া আছে। ডাইনিং টেবিলে পড়ে রইল খাবার। নীলা উঠে দরজা খুলতে গেল। দরজা খুলতেই দেখল সুপ্রতীকের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটা 15-16 বছরের কিশোরী। নীলা মেয়েটার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সুপ্রতীক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর নীলার দিকে চেয়ে চোখ মেরে বলল, বাবা, দিন দিন তো নীলার চমক বেড়েই চলেছে। কিন্তু আজ এ চমক উপভোগ করার মতো সময় নেই। আজ আমার একটু তাড়া আছে। তবে একদিন সময় করে আমার খোঁজা অমূল্য নীলার উজ্জ্বলতা উপভোগ করতে আসব। কথা শেষে সুপ্রতীক আরেকবার চোখ মারল। তারপর একটু হেসে নীলাকে বলল, শোনো, এই মেয়েটার নাম রোশনি, লাইনে নতুন এসেছে। একে দিন 10 জন্য এখানে রাখো, সময় হলে নিয়ে যাব। এই কদিনের মধ্যে ও যেন এই পেশা সংক্রান্ত ট্রেনিংগুলোতে ভালো করে পোক্ত হয়ে যায়। ও এবার থেকে এসকর্ট এজেন্সির হয়ে কাজ করবে, বুঝেছ? নরম লেদারের সোফার একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা রোশনির দিকে তাকিয়ে সুপ্রতীক বলল, এই রোশনি, যা দিদির কাছে যা। দিদি তোকে এই লাইনের সব কাজ শিখিয়ে দেবে। আমি এখন চললাম, পরে আবার আসব। এই নীলা, রোশনির খেয়াল রেখো কিন্তু। একটু তাড়াহুড়ো করে সুপ্রতীক বেরিয়ে গেল। কিরে মেয়ে, কিছু খেয়েছিস? নীলা প্রশ্নটা করতেই রোশনি ঘাড় নাড়ল। ও ডাইনিং টেবিলে রাখা খাবারটা রোশনির দিকে এগিয়ে দিল। থালাটা হাতে নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়ল রোশনি। এত তাড়াহুড়ো করে রোশনি খাবারটা খেতে লাগলো, নীলার দেখে মনে হলো বেচারা বেশ কয়েকদিন ধরে ভালো করে খেতেই পায়নি। আহারে বেচারা, নীলার গলার কাছে যেন কষ্টটা দলা পাকিয়ে উঠল। খাওয়ার পর নীলা রোশনিকে সোফায় শুতে বলল,
কিন্তু পরদিন সকালে দেখে মেয়েটা মাটিতে গুটিসুটি মেরে শুয়ে আছে। গত 2 দিন ধরে রোশনির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছে নীলা। মেয়েটা কোনো কথা বলে না, মাথা নিচু করে সব কথা মন দিয়ে শোনে আর ভাবলেশহীন মুখে বসে থাকে। নীলা ওর দিকে খাবারের থালা বাড়িয়ে দিলে চুপচাপ খায়। কোনোদিন খাবার সময় পেরিয়ে গেলে নীলার মুখের দিকে অবোধ শিশুর মতো তাকিয়ে থাকে। নীলার ভীষণ খারাপ লাগে, তাড়াতাড়ি ওকে খাবার এনে দেয়। 3য় দিন সকালে ঘুম থেকে উঠে নীলা একা একা কিচেনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছিল। হঠাৎ ও অবাক হয়ে দেখল রোশনি কাচুমাচু মুখে সামনে এসে দাঁড়িয়েছে। নীলা ওর দিকে চেয়ে অবাক হয়ে বলল, "কি রে, কিছু বলবি?" ও ঘাড় নাড়ল। "বল, কি বলবি?" "আমি কি তোমাকে কিচেনে হেল্প করব?" "হ্যাঁ নিশ্চয়ই, আয় এদিকে।" দুজনে মিলে কফি, টোস্ট আর এগ পোচ বানাতে বানাতে গল্প করতে লাগলো। নীলাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, "কি রে রোশনি, তুই মহানগরীতে এলি কিভাবে?" মুখ নিচু করে ওড়নায় খুঁট পাকাতে লাগলো মেয়েটা। তারপর ধীরে ধীরে বলল, "ট্রেনে করে।" "ট্রেনে করে? তুই একা এলি নাকি আর কেউ সঙ্গে ছিল?" "আমি একা আসিনি গো, আমি তো আমার স্বামীর সঙ্গে এসেছিলাম।" "স্বামীর সঙ্গে? তোর স্বামী কোথায়? স্বামীর নাম কি?" এবার ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। এতে কাদার কি হলো নীলা ভেবে পেল না। নীলা ওর দিকে অবাক চোখে তাকাতেই রোশনি কাঁদতে কাঁদতে বলল, "কাজু, আমার স্বামী, কাজুই তো আমায় এখানে বেঁচে দিয়েছে।" কথাটা বলেই মেয়েটা আবার মুখ নিচু করে নিল। নীলা বুঝলো মেয়েটা চোখের জল লুকোচ্ছে। ইস, ও না বুঝে রোশনিকে কতখানি আঘাত দিয়ে ফেলল। নীলা বুঝলো রোশনির মন খারাপ হচ্ছে, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, "আর 2টো টোস্ট নিবি?" রোশনি দুদিকে ঘাড় নাড়ালো। রাতের ডিনারে নীলা চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করলো। এই মেয়েটার দৌলতে নীলাকে এজেন্সি 10 দিনের ছুটি দিয়েছে। সুপ্রতীকই ওর জন্য এই ছুটিটা ম্যানেজ করেছে। চিলি চিকেন রাঁধলেই মেয়েটা বড় তৃপ্তি করে খায়। আজকের খাবারটা দেখে রোশনির চোখ দুটো চকচক করছিল। খেতে খেতে নিজে থেকেই বলল, "জানো দিদি, কাজু আমার বয়ফ্রেন্ড ছিল। ও আমাকে বলেছিল ও নাকি এখন কলকাতায় ভালো কাজ করে, ছোট্ট একটা ফ্ল্যাটে ভাড়া থাকে। সে ক্লাস 7 থেকে ওর সঙ্গে আমার প্রেম। মাধ্যমিকের পর কলকাতায় চলে এলো কাজের জন্য। মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসতো। কাজু যখন চকচকে সিল্কের শার্ট পরে আমার সঙ্গে ঘুরতো, তখন বাকি বন্ধুদের সামনে গর্বে আমার বুক ফুলে উঠত। আমায় অনন্যা বলেছিল ও নাকি তমা বৌদির কাছে শুনেছে কাজু ভালো ছেলে নয়। আমার বিশ্বাস হতো না। কাজু আমায় মেলায় ঘুরতে নিয়ে যেত, সিনেমা হলে সিনেমা দেখাতো, ইমিটেশনের চুড়ি, হার, কানের কিনে দিত, ফুচকা, চপ, কাটলেট খাওয়াতো। আমার খুব আনন্দ হতো জানো। তারপর একদিন সিনেমা হলের অন্ধকারে ও আমার ঠোঁটে..." রোশনি কথাটা অর্ধ সমাপ্ত রেখে থেমে গেল। "কি রে, থামলি কেন, বল?" "সেদিন হঠাৎ কাজু আমায় গ্রামের পৌর মন্দিরে ডেকে পাঠালো। আমি আসতেই একগাল হেসে বলল, 'কি রে, কলকাতা যাবি? ওখানে তোর জন্য একটা ভালো কাজ দেখেছি রে। ভাবছি এবার বিয়েটা সেরেই ফেলি। 1 কামরার ফ্ল্যাটটা ছেড়ে দুজনে একটা ভালো বাড়ি ভাড়া নেব। তুই আমি দুজনে মিলে কামাবো, সব ম্যানেজ হয়ে যাবে। কি রে, যাবি নাকি স্বপ্নের শহর কলকাতায়? ওখানে কিন্তু সব স্বপ্ন সত্যি হয়।' জানো দিদি, সেদিন ওর বুকে মাথা রেখে ভবিষ্যতের সুখ স্বপ্নে বিভোর হয়ে কতক্ষণ কেটে গেছিল মনেই পড়েনি। কাজু বলল, 'চল, তবে আমরা কোনো মন্দিরে বিয়েটা সেরে ফেলি। তাহলে তোর বাবা মাও কোনো আপত্তি করবে না, বরং মেয়ে জামাই শহরে থাকবে জেনে খুশি হবে।' ওর পরামর্শে পরের দিনই আমরা গ্রামের মন্দিরে বিয়েটা সেরে নিই। ও যখন আমার সিঁথিতে সিঁদুর পরালো, মনে হলো আজ থেকে আমি আর একা নই। বাড়িতে এসে সৎমাকে নমস্কার করলে সৎমা খুব খুশি হয়ে আমায় 4টে নতুন শাড়ি দিয়েছিল। বাবা হেসে বলেছিল, 'বিয়ের পর প্রথমবারের জন্য কলকাতায় যাবি তো মা? এভাবে কি কেউ খালি হাতে যায়? একটু দাঁড়া, আমি এখনই আসছি।' বলে একটা নতুন তোরঙ্গ এনে হাজির করেছিল। সঙ্গে আমার মৃত মায়ের 4 গাছা সোনার চুড়ি আর 1 জোড়া পুরনো কানের দুল হাতে তুলে দিয়ে বলেছিল, 'হাজার অভাব হলেও আমি জিনিসগুলো বিক্রি করিনি রে মা, এগুলো যে তোর মায়ের স্মৃতি, আর এই ধনে শুধু তোরই অধিকার।' সস্তা নতুন বেনারসি শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি, মাথায় মোটা করে সিঁদুর লেপে কাজুর হাত ধরে প্রথমবারের জন্য ট্রেনে উঠলাম। বুকের ভেতর সে যে কি এক অদ্ভুত আনন্দ হচ্ছিল তুমি ভাবতে পারবে না দিদি। একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে,
মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখছি এসব কোনো সুখ স্বপ্ন নয় তো। মাঝে মাঝে রাস্তার ধারে বিভিন্ন জিনিস দেখে আমি কাজুকে নানা রকম প্রশ্ন করছিলাম। ওর সাধ্যমতো উত্তর দিচ্ছিল। আমার প্রশ্নের ঠেলায় কাজু খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু আমি তো তখন উৎসাহে ফুটছি। হাওড়া স্টেশনে নেমে আমি তো কত বড় স্টেশন, কত কত লোকজনের আনাগোনা। কাজু স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল, আমিও ওর পিছু পিছু গেলাম। কাজু দরদস্তুর করে একটা ট্যাক্সি ধরল। রাস্তায় কত বাস, অটো, গাড়ি। আমি জানলা দিয়ে করে ভ্যাবলার মতো তাকিয়েছিলাম বলে কাজু আমায় জোরে ধমক দিল। অভিমানে আমার প্রায় চোখে জল এসে গেছিল। হঠাৎ একটা জোরে ব্রেক কষে আমাদের ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। ট্যাক্সির জানালা দিয়ে দেখলাম একটা বিরাট উঁচু বাড়ি। কাজু বলল, নামো, আমরা এসে গেছি। আমি তো ভয়ে জড়সড়, এটা আবার কাদের বাড়ি? আমি ভয়ে ভয়ে কাজুকে জিজ্ঞেস করলাম, তুমি কি এখানেই কাজ করো? এরা তো বিশাল বড়লোক বলে মনে হচ্ছে। কাজু বেশ রেগে উঠে বলল, বেশি কথা না বাড়িয়ে ওর সঙ্গে চুপচাপ যেতে। বোতাম টিপে একটা বিরাট বড় মেশিনের পেটের ভেতর আমায় ঢোকালো। আমি ওয়ান্টেড সিনেমায় দেখেছি ওই মেশিনটাকে লিফট বলে। জানো দিদি, ওই সিনেমাটায় সালমান খান ও আয়েশা টাকিয়া একই লিফটে আটকে পড়ে কি কেলেঙ্কারি, পুরো যা তা কাণ্ড। কথাটা বলে ছোট্ট বাচ্চাদের মতো হাততালি দিয়ে উঠল রোশনি। তারপর কি হলো বললি না তো? রোশনিকে খোঁচালো নীলা। কাজু লিফটে উঠে 6 তলার বোতাম টিপল। লিফট খুলতেই ওর পেটের ভেতর থেকে বেরিয়ে দেখি দুদিকে দুটো দরজা। ওরই একটা দরজার সামনে গিয়ে কাজু বেল টিপল। আমি ততক্ষণে নিশ্চিত হয়ে গেছি যে এই বাড়িতেই কাজু চাকরের কাজ করে। লজ্জায় আমার সামনে বলতে পারছে না, আরে ওই যে লোকটা এসে তোমার কাছে আমায় দিয়ে গেল না? কে? সুপ্রতীক? ও, ওই বিচ্ছিরি লোকটার নাম সুপ্রতীক বুঝি? কাজু তো আমাকে ওর কাছে দিয়ে গেল। লোকটা নাকি ওর পাতানো মামা। বলল, এখানে কিছুক্ষণ থাকো, আমি বাজার থেকে কয়েকটা জিনিস কিনে আনি, ফেরার পথে তোমাকে নিয়ে যাব। জানো দিদি, আমি ওর সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু কাজু কিছুতেই রাজি হলো না। কাজু সেই যে বাজারে গেল আর ফিরল না। গত 2 দিন ধরে লোকটার বাড়িতেই ছিলাম। লোকটা যখন বাইরে যেত আমায় তালা দিয়ে রেখে যেত। দ্বিতীয় দিন সন্ধেবেলা ওই সুপ্রতীক লোকটা মদ খেয়ে আমার গায়ে হাত দিতে এসেছিল। আমি ঠেলে সরিয়ে দিতে যেতেই জড়ানো গলায় বলল, আমায় তেজ দেখিয়ে লাভ হবে না, তোর জন্য কাজুকে পুরো 5 লাখ গুনে দিয়েছি বুঝলি, পুরো 5 লাখ। পুরো 5 লাখে কটা শূন্য থাকে জানিস? বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সারা রাত কি অমানসিক অত্যাচার। চোখ দুটো বন্ধ করে রোশনি যেন সেই রাতের কথাটা ভেবে আতঙ্কে শিউরে উঠল। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে গলাটা খাদে নামিয়ে বলল, সে রাত্রিরে তীব্র ব্যথায় আমার পুরো শরীরটা অবশ হয়ে গেছিল, তবু একটু নিস্তার পাইনি। তবে কি জানো দিদি, আমার সুপ্রতীক বাবুদের ওপর রাগ হয় না। নারী শরীর ভোগের জন্য লোলুপ হায়নার দল বরাবরই ওত পেতে থাকে, সেটাই স্বাভাবিক। আমার কোথায় কষ্ট হয় জানো? এই যে আমি কাজুকে ভালোবাসলাম, ওকে বিশ্বাস করে নিজের সর্বস্ব ওর হাতে তুলে দিলাম, আর শেষে কিনা ওই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ও এমনটা কেন করলো গো? ঈশ্বরের সামনে পরানো সিঁদুরের এত বড় অপমানটা করতে পারলো? ওর একটুও বিবেকে বাঁধল না? অবরুদ্ধ কান্নায় ফুলে ফুলে উঠতে লাগলো রোশনির দেহ। ও কান্না জড়ানো কণ্ঠে বলল, আমাকে চুটিয়ে ভোগ করার পর সুপ্রতীক বাবু তোমার কাছে দিয়ে গেল। বলল নাকি আমাকে এজেন্সির জন্য কিনেছে। এজেন্সিতে কাজ করতে হলে ট্রেনিং নিতে হবে। তুমি হলে আমার ট্রেনার। তুমি তো অনেক বড় লোক, তার উপর আবার হিরোইনের মতো দেখতে। তাহলে দিদি, তুমি কেন এসব কাজ করো? কাজু আমার জন্য শেষে এই কাজ খুঁজলো, ও কিনা আমার সঙ্গে বিট্টে করলো। তুমি ভাবতে পারবে না দিদি, আমার শরীরের কত জায়গায় কালশিটের দাগ। এক মুহূর্তের জন্য নীলার পায়ের তলার মাটিটা দুলে উঠল। ও রোশনিকে কি উত্তর দেবে? তাহলে এসকর্ট সার্ভিসে কাজ করানোর জন্যই রোশনিকে টাকা দিয়ে কেনা হয়েছে। তাই সুপ্রতীকের এক কথায় নীলার 10 দিনের ছুটি মঞ্জুর হয়ে গেল। কিন্তু মেয়েটার কি হবে? নীলার কেমন যেন মেয়েটার উপর মায়া পড়ে গেছে। রোশনি তো অর্থ চায় না, তবে ও কেন তলিয়ে যাবে নরকের অন্ধকারে? রোশনির ফুলে ফুলে কান্নাটা কিছুতেই ভুলতে পারছিল না নীলা। সত্যি রোশনি তো পয়সা চায়নি, দামি জীবনযাত্রা চায়নি, শাড়ি গয়না চায়নি, শুধু একটু শিথির সিঁদুরের অধিকার চেয়েছিল। এটাই কি ওর অপরাধ? সেখানে নীলা দামি জীবনযাত্রার সিঁড়ি বেয়ে ওঠার লোভে দেবাশিসের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে।
ক্ষণিকের আনন্দ, অর্থের লোভে নিঃস্বার্থ ভালোবাসাকে হেলায় ভাসিয়ে দিয়ে উদ্দাম জীবনযাত্রায় মেতে উঠেছে। ধীরে ধীরে নরকের পাকে তলিয়ে গেছে, যেখান থেকে ওর ফেরার উপায় আর নেই। কিন্তু এই ছোট্ট মেয়েটাকে সে কি করে এই নরকে ধাক্কা মেরে ফেলে দেয়? মেয়েটা যে ওকে কি মায়ায় জড়িয়েছে। নীলা তো জানে এই পেশার কি যন্ত্রণা। সাময়িক মোহে যে নরকের আগুনে নীলা তলিয়ে গেছে, ও জানে তার থেকে মুক্তি নেই। প্রাণপণে চাইলেও মুক্তি মেলে না। ও দেবাশিসকে আঘাত করেছে, দেবাশিসের নিঃস্বার্থ ভালোবাসাকে আঘাত করেছে। নিজের সাধারণ ঘরোয়া গৃহবধূর জীবন ছেড়ে বিলাসবহুল জীবন যাপনের খেসারত দিয়েছে, এখনও দিয়ে চলেছে। প্রত্যেকেরই যৌবন একদিন শেষ হয়, যতই চড়া মেকআপ আর দামি সাজগোজ দিয়ে বয়সটাকে আড়াল করার চেষ্টা করুক না কেন, শেষের সেদিন কাউকে রেয়াত করে না। ওর যৌবনও তো একদিন শেষ হবে। সেই দিনের কথা ভাবলেই নীলার বুকের ভেতরটা শূন্য হয়ে যায়। কে থাকবে ওর পাশে? হয় একা থাকতে থাকতে পাগল হয়ে যাবে, নয় মরে পড়ে থাকবে বিলাসবহুল ফ্ল্যাটের শূন্য অন্দরমহলে। শূন্যতার জ্বালা মেটানোর ক্ষমতা সোনালি তরলের নেই। ভোগের পথ, বাসনার পথ বেয়ে আজ নীলা অনেক দূর এগিয়ে গেছে। এই প্যাঁচালো সর্পিল চক্রবুহে ঢোকা সহজ, কিন্তু নিজের সমস্ত আত্মা দিয়ে চাইলেও মৃত্যুর আবেষ্টনী ছাড়া বেরোনোর কোনো রাস্তা নেই। আর আত্মহত্যা করার ক্ষমতা বা সাহস কোনোটাই নীলার নেই। তবে চেষ্টা করলে এই মেয়েটাকেও বাঁচাতে পারে। নীলা তো ক্লায়েন্টের চাহিদা মেটাতে মেটাতে একটা যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছিল। সোনালি তরল ঘুমের ওষুধের ঘোরে কেটে যেত অভ্যস্ত দিনলিপি। কতদিন বাদে এমন লম্বা ছুটি পেল নীলা। রোশনির কোমল মুখছবি ওকে মনে পড়িয়ে দেয় ওর ছোটবেলার দিনগুলোর কথা। বহুদিন বাদে একটা ভালো কাজ করার ইচ্ছে মনে জাগছে, কিন্তু এতদিনকার এসকর্ট এজেন্সির সঙ্গে আবার অমানুষ সুপ্রতীক, এদের সঙ্গে কি একাকী লড়তে পারবে নীলা? ওর কাছে কি সত্যি নীলার মতো জাদু ক্ষমতা আছে? জীবন রোশনির বেশি ওর কাছে এসেছে একটা প্রশ্ন চিহ্ন নিয়ে। জীবন উত্তর চায়। এই যুদ্ধে নীলা কি জিততে পারবে, নাকি কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে কর্ণের মতো ওরও মৃতদেহ পড়ে থাকবে অস্তগামী সূর্যের প্রান্তরে? সকাল রাত্রির ভাবতে থাকলো নীলা। ওর দু চোখের নিচে গাঢ় কালির পোঁচ বলে দিচ্ছে নীলা কতগুলো রাত্রি নির্ঘুম কাটিয়েছে। সারাক্ষণ নীলা কি যেন ভাবতে থাকে। হাসি খুশি দিদিকে এভাবে বদলে যেতে দেখে রোশনি ওর দিকে অবাক চোখে তাকায়। ওর আর বাক্য স্ফূর্তি হয় না। মাঝে মাঝে নীলার মনে হয় ওরা অনেক ক্ষমতা ধরে, ওদের বিরুদ্ধে নীলা একা কিচ্ছু করতে পারবে না। তখন ওর নিজের উপরে ভীষণ রাগ হয়। মনে হয় একটা মেয়েকে বাঁচাতেও ও অপারগ। সেই রাগটা গিয়ে পড়ে ঘরে থাকা জিনিসপত্রের উপর। একে একে ভাঙে কাচের ফ্লাওয়ার ভাস, কাচের দামি দামি ক্রকারিজ। রোশনি নিশ্চুপে ঝাড় দিয়ে কাজগুলো পরিষ্কার করে। মেয়েটার শূন্য দৃষ্টি দেখে বুকের ভিতরটা উথাল পাথাল করে নীলার। ঝাড় দেওয়া শেষে নীলা প্রাণপণে রোশনিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। দেবাশিসের সঙ্গে যদি ভালো করে সংসার করত, তবে ওরও কি এরকম একটা মিষ্টি মেয়ে হতো, যাকে বুকে জড়িয়ে ধরে ও নিজের সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তিগুলোকে ভুলে যেতে পারত? যদি এমনটা হতো, দিবাস্বপ্ন দেখতে লাগে নীলা। সে তো কোনোদিনই সম্ভব হবে না। তার চেয়ে অন্তত ও যদি রোশনিকে বাঁচাতে পারে। আজকাল নীলার দার্জিলিংয়ে হানিমুনের কথাগুলো ভীষণ মনে পড়ে। দেবাশিসকে চিরতরে হারিয়ে ফেলার পর ও বুঝতে পেরেছে দেবাশিস ওকে কতটা ভালোবাসত, কতটা যত্ন করে আগলে রাখত। দেবাশিস ভালোবাসার কাঙাল ছিল। শুধু নীলা চেয়েছিল বলে দেবাশিস দার্জিলিংয়ের কনকনে ঠান্ডায় রাত্রিবেলা হোটেল থেকে বেরিয়ে আইসক্রিম নিয়ে এসেছিল। আইসক্রিমটা হাতে ধরে কি যে ভীষণ কাঁপছিল তখন। নীলা ওর গায়ে কম্বলটা জড়িয়ে দিতে তবে বাবুর কাঁপুনি থামে। নীলা চেটে চেটে আইসক্রিম খাচ্ছিল। দেবাশিস ওকে সতৃষ্ণ নয়নে দেখছিল। ভয়ে ভয়ে ঠোঁট থেকে ক্রিম চেটে নিচ্ছিল। পরের দিন সকালবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে একসঙ্গে টাইগার হিল দেখা। রেলিংয়ের ধারে কি বিপজ্জনকভাবে ঝুঁকে দাঁড়িয়েছিল দেবাশিস। টাইগার হিলের সূর্যোদয় দেখা নীলা মাথায় উঠেছিল। ভয়ে দেবাশিসকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠেছিল। সন্ধেবেলা ম্যালের দোকান থেকে নীলাকে লুকিয়ে বেরিয়েছিল দেবাশিস। ওখানে একটা সুদৃশ্য চাদর কিনে এনে ওর গায়ে জড়িয়ে ধরে বলেছিল, আহ, আমার বউটা কি সুন্দর, কি মিষ্টি।
নীলা আবেগে দেবাশিসকে জড়িয়ে ধরেছিল। আর কাজু কিনা কটা পয়সার জন্য নিজের বিয়ে করা বউটাকে বেচে দিল? না, যেভাবেই হোক রোশনিকে সে বাঁচাবেই। প্রয়োজনে সে নিজের প্রাণ দিয়ে দেবে। ওর মতো মেয়ে বেঁচে থেকেই বা পৃথিবীর কোন কাজে আসবে? 10 দিন শেষ হতে আর মাত্র 1 দিন বাকি। সুপ্রতীকে রোশনিকে নিতে আসার সময় প্রায় হয়ে এলো। একটা লাইসেন্সবিহীন রিভলভার অনেক টাকায় কিনেছে নীলা। এই কাজে নেমে সমাজের অনেক তলার মানুষের সঙ্গেই নীলার পরিচয় হয়েছে, তাই সামান্য একটা রিভলভার জোগাড় করতে ওকে তেমন বেগ পেতে হয়নি। নীলা সম্পূর্ণ প্রস্তুত, এবার শুধু সুপ্রতীকের ফোনের অপেক্ষা। তা ফোনটা এলো। ঠিক সন্ধে নাগাদ ফোনটা ধরল সুপ্রতীক। রোশনির নতুন কাস্টমার ঠিক হয়ে গেছে। সব ঠিক থাকলে এসকর্ট এজেন্সির হয়ে এটাই হবে রোশনির প্রথম কাজ। কাল রাতে সুপ্রতীক ওর বাড়িতে এসে রোশনিকে নিয়ে যাবে। ফোনটা রেখে নীলা কিছুক্ষণ থম মেরে বসে রইল। রোশনি ওর দিকে অবাক চোখে চেয়ে আছে দেখে নীলা ওকে বুকে জড়িয়ে ধরে বলল, ভয় কি? আমি তো আছি। তোর দিদি থাকতে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। পরের দিন ঠিক সন্ধেবেলা সুপ্রতীক এসে বেল বাজালো। হাসি মুখে বলল, কি রোশনি, রেডি তো? কাল থেকে কিন্তু কাজ শুরু। মন দিয়ে কাজ করতে হবে। মালদার ক্লায়েন্ট, ভালো সার্ভিস দিতে পারলে পয়সাই পয়সা। এই দিদিকে দেখছিস তো, কত আসবাবপত্র, কত বড় ফ্ল্যাট। কথাটা বলে নীলার দিকে চেয়ে চোখ মারল। বিলোল কটাক্ষে সুপ্রতীকে মাত করে নীলা বলল, সে তো যাবেই, তার আগে চলো ডিনারটা সেরে নেবে। কতদিন বাদে আমার কাছে এলে বলো তো? আগের দিন তো কিছু না খেয়েই চলে গেলে। আজ তোমার জন্য স্পেশাল ডিনার বানিয়েছি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর ওটা আছে তো? সুপ্রতীক হাত দিয়ে বোতলের ইঙ্গিত করল। হ্যাঁ, তোমার পছন্দের ব্র্যান্ডের হুইস্কিও আছে। নীলা ইঙ্গিতপূর্ণ হেসে টেবিল সাজাতে চলে গেল। খাওয়া দাওয়া শেষে মজ করে সিগারেট ধরিয়েছে সুপ্রতীক। তৃতীয় প্যাক শেষে একটু নেশা চড়েছে। আয়েশ করে সুপ্রতীক চতুর্থ প্যাগে চুমুকটা দিতে যাবে, এমন সময় নীলার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। বোধহয় কোনো প্রতিবেশী হবে। কথাটা বলে চট করে সোফা ছেড়ে উঠে দরজা খুলতে এগিয়ে গেল নীলা। দরজাটা খুলতেই ইন্সপেক্টর সমেত পুলিশের দল ঘরে ঢুকে পড়ল। এত রাতে আবার কে এলো? কথাটা বলতে বলতে সুপ্রতীক তখন বসার ঘরে এসে পড়েছে। ঘর ভর্তি পুলিশ দেখে চেঁচিয়ে উঠল, শালিক গদ্দার! নীলাকে লক্ষ্য করে পলকে সুপ্রতীকের রিভলভার ঝলসে উঠল। সুপ্রতীক নেশার ঘোরে থাকায় গুলিটা নীলার মাথায় রগ ঘেঁষে বেরিয়ে গেল। পলকের মধ্যে পুলিশ সুপ্রতীককে ঘিরে ফেলল। ইন্সপেক্টর দাস একজন পুলিশকে ডেকে বললেন, অ্যাম্বুলেন্স ডেকে অবিলম্বে নীলাকে হাসপাতালে নিয়ে যেতে। ওদিকে একজন মহিলা পুলিশ রোশনির কাছে গিয়ে কোমল স্বরে বলল, তোমার আর কোনো ভয় নেই। কি হয়েছিল আমাদের খুলে বলো। যদি তুমি বাড়ি যেতে চাও তাহলে আমরা তোমায় বাড়ি পৌঁছে দেব, আর নইলে তুমি নাবালক নাবালিকাদের জন্য নির্মিত হস্টেলে থাকবে। রোশনি প্রথম থেকে ওর সঙ্গে যা যা হয়েছে, কাজুর সঙ্গে ওর বিয়ের কথা, কলকাতায় আসার কথা, ওকে সুপ্রতীকের কাছে বেচে দেওয়ার কথা, সবটাই পুলিশকে খুলে বলল। রোশনি পুলিশকে জানালো ওর পক্ষে আর গ্রামের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। ওর ছোট ভাই বোন আছে, বাড়ির কেউই আর ওকে মেনে নেবে না। পুলিশের তরফ থেকে রোশনিকে হোমে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। হাওয়ায় এসব খবর শুনে কাজু পালাবার চেষ্টা করেছিল, কিন্তু ওর পক্ষে পালানো আর সম্ভব হলো না। পালানোর সময়টাতেই বাস ডিপোতে সাদা পোশাকে অপেক্ষারত স্থানীয় পুলিশের হাতে কাজু ধরা পড়ে গেল। বিচারে ওর 3 বছর সশ্রম কারাদণ্ড হলো, সঙ্গে 1000-5 টাকা জরিমানা। অনাদায়ে আরও 6 মাস জেল। আর সুপ্রতীক যখন বুঝল পুলিশের হাত থেকে বাঁচা ওর পক্ষে কোনো মতেই সম্ভব নয়, তখনই এসকর্ট এজেন্সির বিরুদ্ধে রাজসাক্ষী হিসাবে আদালতে বয়ান দিল। এজেন্সির সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিরা তাদের কৃতকর্মের শাস্তি পেল। হাসপাতালের চিকিৎসায় নীলা ধীরে ধীরে সাড়া দিলেও ডাক্তার বললেন ওর মাথার রগ ছুঁয়ে বুলেটটা বেরিয়ে গেলেও ওর আকস্মিক আঘাতে নীলার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ভুলভাল বকছে, পুরনো কথা কিছু মনে করতে পারছে না। শুধু ওর ছোটবেলার কথা বলে যাচ্ছে, বাচ্চাদের মতো করছে। তবে আসার কথা, নীলা ওর পিতৃদত্ত নামটা ভোলেনি। কেউ ওর নাম জিজ্ঞেস করলে বলছে, তোমরা জানো না আমার নাম নীলা, এ রেয়ার জেম। কিন্তু কেউ ওর কাছে যেতে গেলেই ভায়োলেন্ট হয়ে উঠছে। হাসপাতালের নার্সকেও আছড়ে কামড়ে দিয়েছে। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই পুলিশ নীলাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিল। ওখানকার খোলা জানলার ধারে বসে নীলা শুধু একটা কথাই বিড়বিড় করে বলে চলে, আমার নাম নীলা। নীলা খুব রেয়ার জেম। ছোটবেলায় বাবা বলতো, নীলা সকলের
সহ্য হয় না। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।